नमस्कार बंधुरा केमन आছেন সবাই। आशा करी सबाई खूब भालो आছেন। आमी सर्बानी आमार বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের পড়ে শোনাবো সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প কুয়াশার রং। শুনতে থাকুন। কুয়াশার রং। ভয়ানক বর্ষা কদিন সমানভাবে চলিয়াছে, বিরাম বিশ্রাম নাই। প্রতুল মেসের বাসায় নিজের সিটটিতে বসিয়া বসিয়া বিরক্ত হইয়া উঠিয়াছে। কোথায় বা বাহির হইবে, যাইবার উপায় নাই কোনো দিকে। ছাদ চুইয়া ঘরে জল পড়িতেছে। সকাল হইতে বিছানাটা একবার এদিকে একবার ওদিকে সরাইয়াই বা কতক্ষণ পারা যায়। সন্ধ্যার সময় আরো জোরে বর্ষা নামিল। চারিদিক ধোঁয়াকার হইয়া উঠিল। বৃষ্টির জলের কুয়াশার ফাঁকে ফাঁকে গ্যাসের আলোগুলো রাস্তার ধারে ঝাপসা দেখাইতেছে। প্রতুল একটা বিড়ি ধরাইল। সকাল হইতে এক বান্ডিল বিড়ি উঠিয়া গিয়াছে। বসিয়া বসিয়া বিড়ি খাওয়া ছাড়া সময় কাটাইবার উপায় কই? সিগারেট কিনিবার পয়সা নেই। এই সময়টা সিগারেট খাইয়া কাটাইতে হইলে 2 বাক্স ক্যাভেন্ডার নেভিকার সিগারেট লাগিত। প্রতুলের হঠাৎ মনে পড়িল, এবেলা এখনো চা খাওয়া হয় নাই। মেসের চাকরকে ডাকিবার উদ্যোগ করিতেছে, এমন সময় দুয়ারে কে ঘা দিল। হয়তো হদিস চাকরের মনে পড়িয়াছে তাহার ঘরে চা দেওয়া হয় নাই। দুয়ার খুলিয়া প্রতুল অবাক হইয়া চাহিয়া রহিল। এই যে প্রতুল দা, ভালো আছেন? নমস্কার, এলাম আপনার এখানেই। একটি 30-32 বছরের লোক, গায়ে ময়লা পাঞ্জাবি, পায়ে রবারের জুতা, হাতে একটা ছোট টিনের সুটকেস, সঙ্গে একটি বছর 9-10-এর ছোট ছেলে লইয়া ঘরে ঢুকিল। ছাতি হইতে জল গড়াইয়া পড়িতেছি। ভিজা জুতায় ঘরের দুয়ারের সামনের মেঝেটাতে জলের দাগ পড়িল। খোলা দরজা দিয়া ইতিমধ্যে বৃষ্টির ঝাপটা আসিয়া ঘরে ঢুকিল। আয়রে খোকা, যা গিয়ে বসকে যা, তোর জ্যাঠামশাই প্রণাম কর। দাঁড়া দাঁড়া, পাটা মুছে দেই গামছা দি, যা। প্রতুল তখনও ঠিক করিতে পারে নাই লোকটা কি। এমন দুর্যোগের দিনে তাহার আশ্রয় গ্রহণ করিতে আসিয়াছি। দেশের লোক, গ্রামের লোক তো নয়। কোথায় ইহাকে সে দেখিয়াছি। হঠাৎ তাহার মনে পড়িয়া গেল, এসেই শশধর, নাথপুরের শশধর গাঙ্গুলি। এত বড় হইয়া উঠিয়াছে সেই 18-19 বছরের ছোকরা, আর বাল্যের সেই চমৎকার চেহারা এত খারাপ হইয়া উঠিল কিভাবে? চিনতে পেরেছেন প্রতুল দা? হ্যাঁ, এসো বসো। কতকাল পরে দেখা। তা তুমি জানলে কি করে এখানে আমি আছি? ভালো আছো বেশ? এটি কে ছেলে? বেশ বেশ। শশধর রাঙা দাঁত বাহির করিয়া একগাল হাসিয়া বলিল, তা হবে না। সে আজ কত বছরের কথা বলুন তো? আজ 12-13 কি 14 বছরের কথা হয়ে গেল যে। আপনার ঠিকানা নিলুম জীবন ভট্টাচার্যের কাছ থেকে। জীবন ভট্টাচার্যকে মনে পড়ে না? সেই যে জীবনদা, আমাদের লাইব্রেরির সেক্রেটারি ছিল। কিন্তু জীবন বাবুই বা আমার ঠিকানা জানলেন কি করে? তার সঙ্গেও তো 12-13 বছরের দেখা নেই। যতদিন নাথপুর ছেড়েছি ততদিন তারও সঙ্গে জীবনদার সালার এক বন্ধু, আপনারও বন্ধু, রাধিকা বাবু। কিন্তু জীবন বাবুই বা আমার ঠিকানা জানলেন কি করে? তার সঙ্গেও তো 12-13 বছর দেখা নেই। যতদিন নাথপুর ছেড়েছি ততদিন তার সঙ্গেও। হ্যাঁ, জীবনদার সালার এক বন্ধু, আপনারও বন্ধু, রাধিকা বাবু। চিনতে পেরেছেন এবার? সেখানে জীবনদা শুনেছে। আপনি তো আমাদের খবর রাখেন না, আমরা আপনার রাখি। এই স্থির হয়ে বসো খোকা,
এক কাপ চা খাওয়ান না দাদা, বড্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। সঙ্গের ছোট ছেলেটি অমনি বলিতে শুরু করিল, খিদে পেয়েছে বাবা, আমার খিদে পেয়েছে। তাহার বাবা ধমক দিয়া বলিল, থাম, ছোড়ার অমনি খিদে খিদে শুরু হলো, থাম না, খেয়েছিস তো দুপুরবেলা? প্রতুল বলিল, আহা, ওকে ধমকাচ্ছ কেন? ছেলে মানুষের খিদে তো পেতেই পারে। দাও খোকা, আমি খাবার আনাচ্ছি। চা ও জলযোগের পর্ব মিটিয়া গেলে প্রতুল বলিল, তারপর শশধর এখন হচ্ছে কি? শশধর বলিল, করবো আর কি, রামজীবনপুরের ইউপি স্কুলের হেড পণ্ডিত। আজ দুদিন ছুটি নিয়ে কলকাতায় এলাম, একটু কাজ আছে। ভালো কথা প্রতুলদা, এখানে একটু থাকবার জায়গা হবে? প্রতুল বলিল, হ্যাঁ, তার আর কি, থাকো না, জায়গা তো যথেষ্টই রয়েছে। আমি বলে দিচ্ছি তোমাদের খাওয়ার কথা রাত্রি। আজ প্রায় 12-13 বছর আগে প্রতুল নাথপুর গ্রামের মিউনিসিপ্যাল অফিসের কেরানির চাকুরি লইয়া যায়। নাথপুর নিতান্ত ক্ষুদ্র গ্রাম নয়, আশেপাশের 4-5খানি ছোট বড় গ্রাম লইয়া মিউনিসিপ্যালিটি ইলেকশন লইয়া দলাদলি মারামারি পর্যন্ত হইত। লাইব্রেরি ছিল, ডাক্তারখানা ছিল, হাই স্কুল ছিল, একটা পুলিশের ফাঁড়ি পর্যন্ত ছিল। একদিন নিজের ক্ষুদ্র বাসাটিতে বসিয়া আছি একা, একটি 18-19 বছরের ছোকরা আসিয়া প্রণাম করিয়া বলিল, আপনি বুঝি নতুন এসেছেন আমাদের গাঁয়ে? হ্যাঁ, এসো বসো। তোমার নাম কি? আমার নাম শশধর, আপনার সাথে আলাপ করতে এলুম। একলাটি বসে থাকেন? এসো এসো, ভালোই। তুমি স্কুলে পড়ো বুঝি? শশধর পরিচয় দিল, না, সে স্কুলে পড়ে না, অবস্থা ভালো না, স্কুলে কে পড়াইবে? তাহা ছাড়া সংসারে বাবা নাই, তাহারই ঘাড়ে সংসার, মা, 2 বোন, 3টি ছোট ছোট ভাই, স্ত্রী। প্রতুল বিস্মিত হইয়া বলিল, তুমি বিয়ে করেছো নাকি? আগে হ্যাঁ, ও বছর বিয়ে হয়ে গিয়েছে। ছেলেটি দেখিতে খুব সুশ্রী সুপুরুষ, অল্প বয়সে বিবাহ হওয়াটা আশ্চর্য নয় বটে। কিছুক্ষণ বসিয়া থাকিবার পরে ছেলেটি সেদিন চলিয়া গেল। তাহার পর হইতে মাঝে মাঝে সে প্রায়ই আসিত। এই গ্রামে প্রতুল নতুন আসিয়াছে, বিশেষ কাহারো সহিত পরিচয় নাই। এ অবস্থায় একজন তরুণ বন্ধু লাভ করিয়া প্রতুলও খুশি হইল। সময় কাটাইবার একটা উপায় হইল। সন্ধ্যাবেলাটা দুজনে গল্প গুজবে কাটাইয়া যাইত। একদিন শশধর প্রতুলকে বাড়িতে খাওয়ার নিমন্ত্রণ করিল। শশধরের মা তাকে ছেলের মতো যত্ন করিয়া খাওয়াইলেন। শশধরের বোন কণা তাকে প্রথম দিনেই প্রতুলদা বলিয়া ডাকিল। এই নির্বান্ধব পল্লীগ্রামে ইহাদের স্নেহ সেবা প্রতুলের বড় ভালো লাগিল সেদিন। ইহার পর অফিস হইতে প্রতুল নিজের বাসায় ফিরিতে না ফিরিতে শশধর প্রতুলকে ডাকিয়া নিজের বাড়িতে প্রায়ই লইয়া যায়। প্রায়ই বৈকালের চা পানের ও জলযোগের ব্যবস্থা সেখানেই হইয়া থাকে। দিন কতক যাইবার পরে প্রতুল ইহাতে সংকোচ বোধ করিতে লাগিল। শশধরদের সাংসারিক ব্যবস্থা বিশেষ সচ্ছল নয়। রোজ রোজ তাহার জলযোগের জন্য উহাদের খরচ করাইতে প্রতুলের মন সাই দিল না। সে খাওয়া বন্ধ করিল। অবশ্য মুখে সোজাসুজি কোনো কিছু বলিতে পারা সম্ভব ছিল না, তবে যাইবার ইচ্ছা না থাকিলে ওজোর আপত্তির অভাব হয় না। একদিন শশধর আসিয়া বলিল, আর যেতেই হবে প্রতুলদা, কণা বলেছে তোমাকে নিয়ে না গেলে সে ভয়ানক রাগ করবে আমার উপর। প্রতুল আশ্চর্য হইয়া বলিল, কণা? হ্যাঁ হ্যাঁ, কণা আমার ছোট বোন, ভুলে গেলেন নাকি? চলুন আজ
প্রতুলের মনে বিস্ময় এবং আনন্দ দুই হইল। কনার বয়স 15-16, রং ফর্সা, বেশ সুশ্রী মেয়ে, কথাবার্তা বলে চমৎকার, পাড়া গায়ের তুলনায় লেখাপড়াও জানে ভালো। তাহার সম্বন্ধে কণা আগ্রহ দেখাইয়াছে, কথাটা শুনিতে খুব ভালো। কণা সেদিন প্রতুলের কাছে কাছেই রহিল। কয়দিন না দেখাশুনোর পরে দুজনেরই দুজনকে যেন বেশি করিয়া ভালো লাগিতেছে। ফিরিবার সময় প্রতুলের মনে হইল কণাকে আজ যেন তাহার অত্যন্ত আপনজন বলিয়া মনে হইতেছে। কেন? নির্জন বাসায় ফিরিয়া কথাটা সে ভাবিল। কণা মেয়েটি ভালো, সত্যই বুদ্ধিমতী, সেবা পরায়ণা, তাহাদেরই পাল্টি ঘর। আহা, এই জন্যই কি শশধরের এ তাগাদা, তাহাকে ঘন ঘন বাড়ি লইয়া যাইবার জন্য? কথাটা মনে হইবার সঙ্গে সঙ্গে এ চিন্তাও তাহার মনে না আসিয়া পারিল না। তাই কণার অত গায়ে পড়িয়া আলাপ করার ঝোঁক তার সঙ্গে। প্রতুল আবার শশধরদের বাড়ি যাওয়া বন্ধ করিল। শশধর আসিয়া পীড়াপিড়ি আরম্ভ করিতে আদৌ বিলম্ব করিল না। এবার কিন্তু প্রতুল অত সহজে ভুলিল না। তাহার মনে দ্বন্দ্ব লাগিয়াছে। কণা তাহাকে সত্যই ভালোবাসে, না তাহাকে বিবাহের ফাঁদে ফেলিবার জন্য ইহা তাহার একটি ছলনা মাত্র? কণার মা কি জন্য তাহাকে অত আদর করিয়া থাকেন, বা শশধর তাকে বাড়ি লইয়া যাইতে অত আগ্রহ দেখায়? ইহার কারণ প্রতুলের কাছে ক্রমশ স্পষ্ট হইয়া উঠিল। গরিবের মেয়ে, বিবাহ দিবার সঙ্গতি নাই, উপযুক্ত পাত্রী। সে হিসাবে প্রতুল পাত্র ভালোই, 30 টাকা মাহিনা পায় অফিসে, বয়স কম। দেখিতে শুনিতে এ পর্যন্ত তো প্রতুলকে কেহ খারাপ বলে নাই। ইহাদের সকল স্নেহ, ভালোবাসা বা আগ্রহের মধ্যে একটি গূঢ় স্বার্থ সিদ্ধির সন্ধান জানিয়া প্রতুলের মন ইহাদের প্রতি নিতান্ত বিরূপ হইয়া উঠিল। মাস 2 কাটিয়া গিয়াছে, ভাদ্র মাস। 7-8 দিন বেশ ঝলমলে শরতের রৌদ্র। খালের ধারে কাশফুল ফুটিয়াছে, জল কাদা শুকাইয়া আসিতেছে। পূজার ছুটির আর বেশি দেরি নাই। প্রতুল বসিয়া বসিয়া সেই কথাই ভাবিতেছিল। মিউনিসিপ্যাল অফিসে 12 দিন ছুটি। এই সময় একদিন কাহার মুখে প্রতুল শুনিল শশধরদের বাড়িতে বড় বিপদ, শশধরের মা মৃত্যু শয্যায়। শুনিয়া সে ব্যস্ত হইয়া উঠিল। শশধর এদিকে অনেকদিন আসে নাই তা নয়, প্রতুল উহাদের বাড়ি না গেলেও সে এখানে প্রায়ই আসিয়া বসিয়া থাকে, চা খায়, গল্পগুজব করে। কই, মায়ের এমন অসুখের কথা তো শশধর বলে নাই। প্রতুল শশধরদের বাড়ি গেল। এমন বিপদের সময় না আসিয়া চুপ করিয়া থাকা, সেটা ভদ্রতা এবং মনুষ্যত্ব উভয়েরই বিরুদ্ধে। প্রতুলের কড়া নাড়ার শব্দে কণা আসিয়া দরজা খুলিয়া দিল। প্রতুলের মনে হইল কণা তাহাকে দরজায় দেখিয়া বিস্মিত হইয়াছে। প্রতুলই আগে কথা কহিল, বলিল, মা কেমন আছেন? আসুন বাড়ির মধ্যে। দাদা নেই বাড়িতে, ডাক্তার ডাকতে গিয়েছে, অবস্থা ভালো না। চলো চলো দেখি গিয়ে। আমি কিছুই জানি না কোনা অসুখের কথা। শশধর কদিন আমার ওখানে যায়নি, তবে মাঝে যা গিয়েছিল তখনও কিছু বলেনি। বলবে কি, মার অসুখ আজ সবে 5 দিন হয়েছে তো। পরশু রাত্রির থেকে বাড়াবাড়ি যাচ্ছে। এর আগে এমন তো হয়নি। ঘরের মধ্যে ঢুকিয়া যেটা প্রতুলের চোখে সর্বপ্রথম পড়িল, সেটি ইহাদের দারিদ্র্যের কুশ্রী ও মলিন রূপ।
সে নিজেও বড়লোকের ছেলে নয়, কিন্তু তবুও তাহাদের বাড়িতে গৃহস্থালির যে শ্রীছাঁদ আছে, এখানে তার সিকিও নাই। কণা বলিল, এতকাল আসেননি কেন এদিকে? আমাদের তো ভুলেই গিয়েছেন। প্রতুলের মনে কষ্ট হইল। কণার ক্লান্ত, উদ্বেগপূর্ণ এবং ঈষৎ বিষণ্ণ চোখ দুটির দিকে চাহিয়া তাহার মনে হইল সে বড় নিষ্ঠুর কাজ করিয়াছে এতদিন এখানে না আসিয়া। কণা বড় ভালো মেয়ে। যতক্ষণ প্রতুল তাহাদের বাড়ি রহিল, ততক্ষণের মধ্যেই প্রতুল জানিতে পারিল কণার কি কর্তব্য জ্ঞান, রুগ্ন মায়ের কি সেবাটাই করিতেছে কণা। এত দুঃখে উদ্বেগেও কণার সুন্দর রূপ ম্লান হয় নাই। অনেক মেয়েকে সে দেখিয়াছে, সাজিলে গুজিলে সুশ্রী বলিয়া মনে হয়, কিন্তু মলিন কাপড় পরিয়া থাকিলে বা চুল না বাঁধা থাকিলে কিংবা হয়তো সদ্য ঘুম হইতে ওঠা অবস্থায় দেখিলে বড় খারাপ দেখায়। কণার রূপের মধ্যে একটা কিছু আছে যাহাতে কোনো অবস্থাতেই খারাপ দেখায় না। এত অনিয়ম, রাত্রি জাগরণ, উদ্বেগ, পরিশ্রমের মধ্যেও কণা তেমনি ফুটন্ত ফুলটির মতো তাজা, তেমনি লাবণ্য ওর সুকুমার মুখে। কণার সম্বন্ধে এই একটি মূল্যবান সত্য আবিষ্কার করিয়া প্রতুল আনন্দিত ও বিস্মিত দুই হইল। ইহার পর প্রতুল কয়দিনই কণাদের বাড়ি নিয়মিত যাইতে লাগিল। রোগিণীর সেবায় সেও কণাকে সাহায্য করিত। স্টোভ জ্বালা, গরম জল করা, বিছানার চাদর বদলানোর সময় রোগিণীকে বিছানার একপাশে সরানো, ডালিম বেদানার দানা ছাড়ানো। পঞ্চম দিনের প্রাতঃকালে কণার মা যখন ইহলোকের মায়া কাটাইয়া চলিয়া গেলেন, তখন সেই শোক সন্তপ্ত পরিবারকে সে যথাযোগ্য সান্ত্বনা দেবার চেষ্টা করিতে লাগিল। দাহ কার্যের খরচপত্র নিজে হইতে দিল, কারণ শশধর একেবারে কপর্দক শূন্য সেদিন। নিজে শ্মশানে গিয়া শেষ পর্যন্ত রহিল। আবার সকলের সঙ্গে সেখান হইতে কণাদের বাড়ি ফিরিয়া আগুন তাপিল এবং নিমের পাতা দাঁতে কাটিল। কণা আজকাল প্রতুলের দিকেও বড় টানে। তাহার সুখ দুঃখ, সে রাত্রে ঘুমাইল কিনা, তাহাকে চা ঠিক সময়ে দেওয়া হয় এবং সেই সঙ্গে কিছু না হোক এক মুঠা মুড়ি ও তেল নুন মাখিয়ে দেওয়া, এসব দিকে কণার সতর্ক দৃষ্টি। এত দুঃখ বিপদের মধ্যেও ইহাও প্রতুলের মনে বড় আনন্দ দিয়াছে কয়দিন। শ্রাদ্ধের আগের দিন প্রতুল শশধরকে নিজের মাহিনা হইতে 20টি টাকা দিয়া তাহাকে কি করিতে হইবে না হইবে পরামর্শ দিল। জিনিসপত্র ও লোকজন খাওয়ানোর ফর্দ করিল। সামান্য তিলকাঞ্চন শ্রাদ্ধ হইবে। শ্রাদ্ধের দিন 12টি ব্রাহ্মণ এবং নিয়মভঙ্গের দিন জন 15 জ্ঞাতি কুটুম্ব খাইবে। এসব কথা কণাদের বাড়ি বসিয়াই হইতেছিল। পরামর্শান্তে প্রতুলকে বসাইয়া রাখিয়া শশধর কোথায় বাহির হইয়া গেল। প্রতুলের বসিয়া থাকিবার কারণ, সে এখনো বৈকালিক চাপান করে নাই। না খাইয়া গেলে কণা চটিয়া যাইবে। কণা চা লইয়া ঘরে ঢুকিল। প্রতুল কণার হাত হইতে পেয়ালাটি লইয়া বলিল, বসো কণা, কালকার সব জোগাড় করে রাখো। ফর্দ দিয়েছেন নবীন ভট্টাচার্যি। সন্ধ্যার পর একবার দেখে নিও সেখানা। শশধর কেনাকাটা করতে গিয়েছে, যদি কিছু বাদ পড়ে আনিয়ে নিও। আপনি টাকা দিলেন? আমি? হ্যাঁ, তা কত টাকা দিলেন? সে কথার দরকার, সে এমন কিছু নয়। তাছাড়া ধার শশধর
আবার আমায় দাদা আবার আপনাকে ছাই দেবে। আপনাকে কথাটা বলবো ভেবেছি, কেন আপনি আমাদের পেছনে এমন খরচ করবেন? রোগের সময় টাকা দিয়েছেন, আবার কাজের সময় দেবেন। আপনি কি এমন 950 টাকা ব্যাংকে জমিয়েছেন শুনি? মাইনে তো পান 30 টাকা। আপনার নিজের বাবা মা ভাই বোন রয়েছে, তাদের কি দেবেন? নিজে কি খাবেন? আপনাকে বলি শুনুন, দাদা বেকার বসে আছে, আপনার কাছ থেকে টাকা নিয়ে তা কখনো আর উপর হাত করবে না। ওর ওই স্বভাব। আপনি আর 1 পয়সা দেবেন না বলে দিচ্ছি। মায়ের কাজ হোক না হোক আপনার কি, আপনি কেন দিতে যাবেন? প্রতুল বিস্মিত দৃষ্টিতে কণার মুখের দিকে চাহিল। কণার মুখে একটি সরল তেজস্বী সারল্য, সত্যবাদী ও স্পষ্টভাষী ও ডাগর দুটি চোখ, যা খোসামত করিতে বা ছলনা করিতে শেখে নাই, আজও প্রতুলের মনে হইল। কিন্তু কণা আজ একই নতুন ধরনের কথা বলিল, ভারী আশ্চর্য কথা। এতদিন কণাকে চিনিতে পারি নাই সে, আজ চিনিল বটে। শ্রদ্ধায় ও সম্ভ্রমে প্রতুলের মন পূর্ণ হইয়া উঠিল। কণা সাধারণ মেয়ে নয়। শ্রাদ্ধ শান্তি মিটিয়া গেল। প্রতুল নিয়মিত উহাদের বাড়ি যাতায়াত করিতে লাগিল। কণার সেবায় অভ্যস্ত হইয়া গিয়াছি। সে যত্ন ও সেবায় এতটুকু খুঁত কোনো দিন প্রতুলের চোখে পড়িল না আজও। মায়ের শোক খানিকটা প্রশমিত হইবার পরে কণা আরো সুশ্রী হইয়া উঠিয়াছে। এখন পরিস্ফুট যৌবনশ্রী তাহার অঙ্গ প্রত্যঙ্গে। প্রতুল ইতিমধ্যে মনে মনে ভাবিয়া স্থির করিয়াছে কি করিয়া কথাটা এইবার সে পারিবে। কথাবার্তা পাকা না হয় রহিল, অসৌচ কাটিয়া গেলে বিবাহ হইতে বাধা কি? পরের বাড়ির তরুণী পূর্ণ যৌবনা মেয়ের সহিত এভাবে মেলামেশা উচিত হইতেছে না। একটা পাকাপাকি কথা হওয়া ভালো। বৈকালে প্রতুল কণাদের বাড়ি গেল। কণা আসিয়া বলিল, ওই রে বাস, আমি বলেছি কি না বলেছি, প্রতুলদা তো এলো বলে। দুধ নেই চা করবার, ও বেলা পিন্টু দুধের কড়া আলগা করে দিয়েছি, আর সব দুধখানে উপর করে রেখে দিয়েছি বেড়ালি। বসো কণা এখানে, যা হবে এখন, তার জন্য কিছু নয়। কণা এখন মাতৃহীন ছোট ভাই বোনের মায়ের স্থান পূর্ণ করিয়া আছে। সংসারে সেই এখন কর্ত্রী, প্রতুল তা জানি। কিন্তু এই ক্ষুদ্র কর্ত্রীটি মাঝে মাঝে কিরকম ফাঁদে পড়িয়া যায় পয়সা কড়ির অভাবে, তাহাও প্রতুল দেখিয়াছি। কণা তাহাকে কিছু বলে না, কোনোদিনও না, কিন্তু সে নানা রকমই টের পায়, যেমন আজই পাইল। কণা কি কাজে একটু উঠিয়া গিয়াছে। প্রতুল কণার ছোট্ট ভাই বিনুকে ডাকিয়া বলিল, কি খেয়েছো খোকা বাবু? ভাত খেয়েছি। এখন কি খেয়েছো? আর কিছু নেই, ভাত নেই, দিদি খায়নি। তখন সেখানে কণার ছোট বোন 11 বছরের পিন্টু আসিল। প্রতুল বলিল, কণা খায়নি কেন? পিন্টু বলিল, ভাত ছিল না, ও বেলা চাল ধার করে নিয়ে এলো দিদি, ওই সরকারদের বাড়ি থেকে। দাদা কাল কোথায় গিয়েছে, আজও তো ফিরল না। মহেশ চক্রবর্তীর দোকানে টাকা পাবে বলে চাল দেয় না আজকাল। দিদি এখন কোথায় পাবে, কোন দিকে যাবে? প্রতুল অনেক কথা ভাবিল। কণা সংসার চালাইতে পারে না টাকার অভাবে। সে নিজে যদি বাহির হইতে 2-10 টাকা সাহায্য করে, সেটা যেন ভিক্ষা দেওয়ার মতো দেখায়। সে টাকা হাত পাতিয়ে লওয়ায় কণার গৌরব ক্ষুণ্ণ হয়,
কণাকে সে অপমানের মধ্যে টানিয়ে আনিতে তাহার মন সরে না। অথচ এরকম কষ্ট করিয়াই বা কণা কতদিন বাঁচিবে? সব দিকের মীমাংসা করিতে হইলে বিবাহের কথাটা পাড়িতে আর বিলম্ব করা উচিত নয়। আজই সে কণার সঙ্গে এ বিষয়ে একটা বোঝাপড়া করিবে আগে, তাহার পরে শশধরকে জানাইলে চলিবে। এখন শশধরটা মানুষ নয়, সে ইতিমধ্যে বেশ বুঝিয়া ফেলিয়াছে। কণা চা লইয়া ঘরে ঢুকিল, বলিল, একটু দেরি হয়ে গেল প্রতুলদা, দুধ ছিল না একেবারে, আনলাম রায় কাকাদের বাড়ি থেকে, দেখুন তো চাটা খেয়ে কেমন হয়েছে। প্রতুল বলিল, ব্যস্ত হয়ে ঘুরছো কোথায় কোনা? বসো, এখন কথা আছে। শীতকালের বিকাল, কণাদের বাড়ির চারিপাশে বনজঙ্গলে বনমৌরি লতায় ফুল ফুটিয়াছে। বেশ একটা উগ্র সুগন্ধে অপরাহ্নে শীতল বাতাস ভরপুর। ভাঙা ইটের পাঁচিলের গায়ে রাঙা রোদ পড়িয়া কণাদের পুরানো পৈতৃক ভদ্রাসনের প্রাচীনত্ব ও দারিদ্র যেন আরো বাড়াইয়া তুলিয়াছে। কণা বসিল, প্রতুলের মুখের দিকে আগ্রহের সহিত চাহিয়া বলিল, কি প্রতুলদা? তোমাকেই কথাটা বলি, কিছু মনে করো না কণা, অনেকদিন থেকে কথাটা আমার মনে রয়েছে, বলি বলি করে বলা ঘটে উঠছে না। তুমি আমায় বিয়ে করবে কণা? আমি অত্যন্ত সৌভাগ্য বলে মনে করব যদি। কণা খানিকটা চুপ করিয়া রহিল। খানিকক্ষণ দুজনের কেহই কথা বলিল না। তারপরে কণা ধীরে ধীরে অনেকটা চাপা সুরে বলিল, সে হয় না প্রতুলদা। প্রতুল বিস্মিত হইল। কণার এ উত্তর সম্পূর্ণ অপ্রত্যাশিত তাহার কাছে। বলিল, হয় না কণা? কণা মাটির দিকে চোখ রাখিয়া পূর্ববৎ নিম্ন সুরে বলিল, হয় না প্রতুলদা। কারণ আছে অবশ্যই, কিন্তু সে কথা বলবো না। বিয়ে হতে পারে না। কেন? কণা কি অন্য কোনো যুবককে ভালোবাসে? কই, আর তো কোনো যুবককে তো প্রতুল কোনো দিন উহাদের বাড়িতে যাওয়া আসা করিতে দেখে নাই। ব্যাপার কি? কারণটা জানতে পারলে বড় ভালো হতো কণা। খুব বেশি বাধা কিছু আছে কি? হ্যাঁ, কারণটা বলবে? আপনি কিছুই জানেন না? দাদা কিছু বলেনি আপনাকে? প্রতুল আরো বিস্মিত হইল। কি জানি বেশি, শশধরই বা তাহাকে কি বলিবে? অত্যন্ত আগ্রহ ও কৌতূহলের সঙ্গে সে বলিল, না কণা, তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। শশধর কি বলবে আমায়? আমি বিধবা। তুমি? হ্যাঁ, 8 বছর বয়সে আমার বিয়ে হয়। 13 বছর বয়সে এই 5 বছর হলো। প্রতুলের মাথা বন বন করিয়া ঘুরিতে লাগিল, যেন সর্বশরীর যেন ঝিমঝিম করিতেছে। কণা বিধবা? কণার বিবাহ হইয়াছিল 8 বছর বয়সে? অদৃষ্টের কি দারুণ পরিহাস! আর সে কত আকাশ কুসুম না রচনা করিয়াছে মনে মনে এই কণাকে লইয়া। ইহাদের প্রতি মনে মনে কত অবিচার করিয়াছে তাহাকে জামাই করিবার উদ্দেশ্য প্রতি আরোপ করিয়া। গ্লানি ও অনুতাপে প্রতুলের মন পূর্ণ হইয়া গেল। কিন্তু কণা, এ কথা তো আমি কিছুই জানিনি। আমাকে তো কেউ কিছু বলেনি। কিন্তু আমার ধারণা ছিল যে আপনি জানেন, দাদা আপনাকে বলেছে। আমিও অবাক হয়ে গেছি এই কথা শুনে। একটা কথা বলবো, বিধবার পুনর্বিবাহ তো হচ্ছে সমাজে। প্রতুলদা, ওসব কথা থাক,
যা হয় না যেখানে সেখানে সে কথা তোলা মিথ্যে মিথ্যে কেন? না, আমার কথার উত্তর দাও কনা। আমি অমন ধরনের কথা শুনবো না তোমার মুখে। তোমায় সুখী করার দিকেই আমার লক্ষ্য। সেজন্য সংস্কার এবং সমাজ আমি অনায়াসেই ঠেলব। কনার চোখ দিয়া জল গড়াইয়া পড়িল। সে মুখ নিচু করিয়া আঁচলের প্রান্ত দিয়া চোখ মুছিয়া বলিল, আপনার পায়ে পড়ি প্রতুলদা। প্রতুল আর কিছু বলিল না। পরদিন অফিসে আসিয়াই সে চাকুরিতে ইস্তফা দিয়া দিল 1 মাসের নোটিসে। এখানে আর থাকিবে না, থাকিয়া লাভ নেই। এই 1 মাসের মধ্যে সে কনাদের বাড়ি গেল প্রায় প্রত্যেক দিন, কিন্তু চাকুরিতে নোটিশ দেওয়ার কথা কাহা কেউ বলিল না। বিবাহ সম্বন্ধে কনার সাথে আর কোনো কথাও সে বলে নাই। যদিও কনা আগের মতোই তাহার কাছে নিঃসংকোচে আসে বসে কথাবার্তা কয়। যাইবার পূর্বে সে কনাদের বাড়ি গেল। অন্যান্য কথাবার্তার পর সে বলিল, কনা, আমি এখান থেকে চলে যাচ্ছি কাল। কনা আশ্চর্য হইয়া প্রতুলের মুখের দিকে চাহিয়া বলিল, চলে যাবেন কেন? চাকুরি ছেড়ে দিচ্ছি। সে কি কথা? কথা ঠিকই তাই, কাল যাচ্ছি। সত্যি? সত্যি মিথ্যে বলে লাভ কি? সে কথা তো একদিনও বলেননি। না, বলিনি, বলেই বা লাভ কি? যেতেই যখন হবে। কেন, এখানে আপনার অসুবিধা কি হচ্ছিল? ভালো চাকরি পেয়েছেন বুঝি কোথাও? কোথাও না। কনা চুপ করিয়া রহিল। প্রতুলও তাই। খানিক পরে কনা বলিল, যাবেন তা জানতুম। বিদেশি লোক আপনি, আপনাকে তো ধরে রাখা যাবে না। আমাদের কথা আপনি শুনবেনই বা কেন? অনেক জ্বালাতন করেছি, কিছু মনে করো না কনা। কনা চুপ করিয়া রহিল। এই পর্যন্ত সেদিন কনার সঙ্গে কথাবার্তা। পরদিন আর একবার কনাদের বাড়ি যাইবার কথা ভাবিয়াও প্রতুলের যাওয়া ঘটিল না। দুপুরের ট্রেনে প্রতুল চলিয়া আসিল। সারা পথ কেবল কনার কথা মনে হইল প্রতুলের। সেই অভাব অনটনের সংসারে চিরকাল কাটাইতে হইবে তাকে। গরিবের ঘরের অল্প বয়সী বিধবা মেয়ে, দাদা সংসার ছাড়া আর উপায় নাই। কনার জীবন অন্ধকার, কোনো আলো নেই কোনো দিক হইতে। প্রতুলের বুকের মধ্যে কোথায় যেন টনটন করিতেছি। কনাকে কাহার কাছে রাখিয়া যাইতেছে সে? পরক্ষণে ভাবিল, কি মুশকিল, কনা রয়েছে তার বাপের পিঠেতে ভাই বোনের কাছে, দাদার কাছে, আমার সঙ্গে তার কি? মাস 5-6 পরে সেই ফাল্গুন মাসেই মায়ের পীড়াপিড়িতে তাহাকে বিবাহ করিতে হইল। প্রতুলের শ্বশুরের 2-3টি ছোট বড় কলিয়ারি ছিল, কিন্তু কলিয়ারিগুলিতে অবস্থা ছিল খারাপ, চুরি হইত। নির্ভরযোগ্য ম্যানেজারের অভাবে কলিয়ারিগুলি লোকসানি মহল হইয়া পড়িয়া থাকিত। প্রতুলের শ্বশুর একদিন প্রস্তাব করিলেন, সে অফিসের পরের চাকুরি না করিয়া যদি কলিয়ারিগুলির তত্ত্বাবধানা করে, তবে অফিসে যে বেতন পাইতেছে তাহা তো পাইবেই, উপরন্তু ভবিষ্যতে একটা উন্নতির আশা থাকে শ্বশুর জামাই উভয়েরই। প্রতুল শ্বশুরের প্রস্তাবে রাজি হইল। আরো বছর 2 পরে কলিয়ারির অবস্থা সত্যই ফিরিল প্রতুলের কর্মদক্ষতায়। প্রতুল আসানসোলের রেল স্টেশন হইতে 3 মাইল দূরে বুদ্ধচক কলিয়ারিতে সানু বাংলোতে স্ত্রী পুত্র লইয়া বাস করে। একটু স্টাইলের উপরেই থাকে, না থাকিলে চলে না, কাজের খাতিরেই থাকিতে হয় নাকি। কি জানি কেন এখানে আসিয়া
কণার কথা তাহার বড়ই মনে পড়িতে লাগিল। আজ তাহার এ সাজানো বাংলো, সুখ ঐশ্বর্য, ইহাদের ভাগ কণা কিছুই পাইল না। সেই সুদূর পাড়াগাঁয়ে দারিদ্র ও নিরাশার অন্ধকারের মধ্যে ভাঙা পুরনো ইটের পুরানো কোঠাবাড়ি আঁকড়াইয়া পড়িয়া রহিল। প্রতুলের মনটা যেন হা হা করিয়া ওঠে। সে বুঝিল এখনো কণার কথা তাহার মন জুড়িয়া বসিয়া আছে, তাই তাহাকে ভুলিয়া যাওয়া প্রতুলের পক্ষে সহজ নয়। প্রতুলের স্ত্রী বড়লোকের মেয়ে, বাল্যকাল হইতে সে সুখ ভোগ করিয়া আসিয়াছে। তাহাকে খাওয়াইয়া পরাইয়া নতুন জিনিস দেখাইয়া লাভ কি? তেলা মাথায় তেল দেওয়া। বরং যে চির বঞ্চিতা, জীবন যাহাকে কিছু দেয় নাই, তাহাকে যদি আজ সে, কেন এমন হয় জীবনে কে বলিবে? যে পাইয়া আসিতেছে সেই বারবার পায়, যে পায় না সে কখনোই পায় না। যাহাকে খাওয়াইয়া সুখ, পরাইয়া সুখ, দেখাইয়া সুখ, তাহাকে খাওয়ানো যায় না, পরানো যায় না, দেখানো যায় না। কেন এমন হয়? এসব 4-5 বছর আগের কথা। আজ কয়েকদিন হইল প্রতুল কলিকাতায় আসিয়াছে চাকুরির খুঁজে। কলিয়ারি আছে, কিন্তু প্রতুলের স্ত্রী নাই। পুনর্মুসিকের পর্যায়ে আসিয়া দাঁড়াইবার ইতিহাস আছে। সংক্ষেপে এই যে, গত বৎসর স্ত্রীর মৃত্যুর পর হইতেই শ্বশুরের কলিয়ারিতে থাকা প্রতুলের ভালো মনে হইল না, এবং তারপরে দেখা গেল প্রতুলের শ্বশুরেরও তাহা ক্রমশ ভালো বলিয়া মনে হইতেছে না। সুতরাং আজ কয়েকদিন হইল প্রতুল তাহার ছেলেটিকে সঙ্গে লইয়া কলিকাতায় আসিয়া এই পরিচিত মেসটিতে উঠিয়াছে এবং চাকুরির সন্ধানে আছে। এই সেই শশধর, কণার ভাই। এতকাল পরে হঠাৎ এভাবে কোথা হইতে কেমন করিয়া আসিয়া পড়িল। কিছুক্ষণ বসিয়া শশধর চা খাইয়া সুস্থ হইবার পরে প্রতুল বলিল, তারপরে কি মনে করি, কেমন আছো? শশধর বলিল, ভালোই আছি। আপনি এখানে আছেন তা শুনলুম জীবনদার কাছে। আপনি নাকি চাকরি খুঁজছেন, সেই জন্যই আমার এখানে আসা। আপনার সব কথাই শুনেছি। কি ব্যাপার, চাকুরি সন্ধানে আছে নাকি? আমাদের দেশের মিউনিসিপ্যাল অফিসের সেই কেরানির পোস্ট খালি আছে। আপনি গেলে ওরা লুফে নেবে এক্ষুনি। কিশোরী চাটুর্য এখন চেয়ারম্যান, আপনাকে বড় ভালোবাসতো। আমাদের আপনার লোক। দিন একখানা দরখাস্ত করে, আমি লিখলে একবার গিয়ে ইন্টারভিউ করে আসবেন চেয়ারম্যানের সঙ্গে। আবার সে নাগপুর, সেই মিউনিসিপ্যাল অফিসের 30 টাকা বেতনের কেরানির পদ। তাহাই হোক। প্রতুল দরখাস্ত লিখিয়া পরদিন সকালে শশধরের হাতে দিল। চাকরি না করিলে চলিবে না। ছোট ছেলেটি লইয়া 30 টাকায় তাহার খুব চলিয়া যাইবে। তাহার বাবা মা জীবিত বটে, কিন্তু ছেলের রোজগারের উপর তাহাদের নির্ভর করিতে হয় না। দিন 15 পরে শশধর লিখিল, চাকুরি সব ঠিক, একবার আসিয়া চেয়ারম্যানের সঙ্গে দেখা করা দরকার। প্রতুল ছেলেকে লইয়া নাথপুরে গেল। 10 বৎসর আসে নাই এদিকে, অথচ যেন মনে হইতেছে কাল এ গ্রাম ছাড়িয়া গিয়াছে। কণার কথা সে শশধরকে জিজ্ঞাসা করিতে পারে নাই, কোথায় যেন বাঁধিয়াছিল। বহু চেষ্টা করিয়াও পারে নাই। আজ সে স্টেশনে নামিতেই কণার কথা প্রথমেই মনে পড়িল। কণা যেখানে থাকে সেখানেই সে থাকিবে জীবনের বাকি কয়টা দিন। বেলা প্রায় 1টা। শশধর স্টেশনে ছিল। বলিল, প্রতুলদা, আপনার সেই পুরানো বাসা ভাড়া করে রেখেছি, কোনো অসুবিধা হবে না। আর কণা বলে দিয়েছে আজ ওখানে খাবেন। চাকুরি হয়ে যাবে এখন, সব বলা আছে। প্রতুল বলিল,
এবেলা খাবো না, খোকাকে বরং নিয়ে যাও কনার কাছে, আমি অফিসের পরে যাব। আমরা দুজনে সকালে খেয়ে গাড়িতে চড়েছি। বিকেলের দিকে চেয়ারম্যানের সহিত সাক্ষাৎ করিবার পরে প্রতুল শশধরদের বাড়ি গেল। প্রথমে কণা আসিয়া সামনে দাঁড়াইয়া বলিল, প্রতুলদা, এতদিন পরে মনে পড়ল। তারপর সে পায়ের ধুলো লইয়া প্রণাম করিল। প্রতুল অবাক হইয়া চাহিয়া রহিল। সে কণা কোথায়? কোথায় সে লাবণ্যময়ী কিশোরী? এ কণাকে সে চেনে না। কণা পূর্বাপেক্ষা শীর্ণা হইয়াছে। যৌবনের সৌন্দর্য অন্তর্হিত হইয়াছে অনেককাল বলিয়াই মনে হয়। যদিও বর্তমানে 27-28 বছরের বেশি বয়স নয় কণার। মুখের কোথাও পূর্ব লাবণ্যের চিহ্ন আছে কিনা প্রতুল বিশেষভাবে খুঁজিয়া দেখিয়াও পাইল না। সঙ্গে সঙ্গে প্রতুল দেখিল কণার উপর তাহার সে ভালোবাসা যেন এক মুহূর্তে মন হইতে কর্পূরের মতো উবিয়া গিয়াছে। এ কণা অন্য একজন স্ত্রীলোক, তার ভালোবাসার পাত্রী নয়। তাহার পরিচিত কণা এ নয়। কাহাকে সে ভালোবাসিবে? কণা অবশ্য খুব আদর যত্ন করিল। আহারাদির পরে প্রতুলকে পান আনিয়া দিয়া কণা বলিল, কতদিন আসেননি, অনেক কথা আছে আপনার সঙ্গে প্রতুলদা, বসুন, আমি আসছি। প্রতুল ভাবিতেছিল ভাগ্যে কণার সঙ্গে তাহার বিবাহের সুবিধা বা যোগাযোগ হয় নাই। কি বাঁচিয়া গিয়াছে সে, ভগবান বাঁচাইয়া দিয়াছেন। উফ! দু চারটি মামুলি কথা বলিয়া প্রতুল ছেলের হাত ধরিয়া উহাদের বাড়ি হইতে বাহির হইয়া হাঁপ ছাড়িয়া যেন বাঁচিল। পরদিন সকালে শশধরকে ডাকিয়া বলিল, না ভাই, ছেলেটার শরীর খারাপ হয়েছে কাল রাত্রে। তোমাদের যা ম্যালেরিয়ার দেশ, ছেলে নিয়ে এখানে চাকুরি পোষাবে না, অন্যত্র চেষ্টা দেখি গে। বন্ধুরা, আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।